Hi there, welcome back to English at Due Mission. হুটা আমরা শিখেছি ব্যক্তির পরিবর্তে বসে। এবার শিখব হুম। মনে রেখো ছোট একটা কথা, হু এর ৩টি ফর্ম রয়েছে। একটা সাবজেক্টিভ ফর্ম সেটা হচ্ছে হু, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, আর পজেসিভ ফর্মটা হচ্ছে হুজ। তাহলে আমরা একটু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে হু বসে। এবার অবজেক্টিভ ফর্মের পরিবর্তে যেটি বসে তার নাম হচ্ছে হুম। অর্থাৎ হুম বসে কোথায়? অবজেক্টিভ ফর্মের পরিবর্তে। অর্থাৎ কোনো একটা অ্যান্টিসিডেন্টের যে ফর্মটা, সেই ফর্মটা যদি আমরা অবজেক্টিভ ফর্মকে মিন করে থাকি তাহলে আমরা কি করব? আমরা সেখানে হুম ব্যবহার করব। একটু দেখো যে রিলেটিভ প্রোনাউন হু এর অবজেক্টিভ ফর্ম হিসেবে হুম ব্যবহৃত হয়। যেমন দি ম্যানটা হচ্ছে সাবজেক্ট, হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর। হ্যাঁ, এখানে আমরা ৩টে এক্সাম্পল দিয়েছি, আমরা পরে ডিটেলসটা শিখব। আগে দি ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, এটাকে ভাঙলে কিন্তু দুটো সেন্টেন্স হয়। কিরকম দেখো, আই আই স সরি আই মেট আ ম্যান, এটা একটা সেন্টেন্স। ইয়েস্টারডে, এখানে আমি ইয়েস্টারডে কথাটা লিখি, আই স আ ম্যান ইয়েস্টারডে। আর যদি লিখি হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। অর্থাৎ এই সেন্টেন্সটাকে ভাঙলে এই দুটো রুট হিসেবে এই দুটো পাওয়া যায়। কি? আই মেট আ ম্যান ইয়েস্টারডে, আমি গতকাল একজনের সাথে দেখা করেছিলাম। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। এইখানে আ ম্যান যেটা বসেছে এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসেছে। কার অবজেক্ট? এই আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম বা আমি দেখা করেছিলাম কার সাথে? কাকে? হুম। ভার্বের পরে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এই ম্যানটা হচ্ছে আমার এখানে অবজেক্ট, এবং ম্যানের অবজেক্টিভ ফর্ম কিন্তু দি ম্যানই। তাহলে এইখানে যে হিটা বসিয়েছি সেই হি দ্বারাও কিন্তু এই ম্যানকেই বুঝিয়েছি। তাহলে এই ম্যানকে আমি এখন রিপ্লেস করব। ম্যানকে যদি আমি এখন রিপ্লেস করতে চাই তাহলে আমি কি করব? ম্যানকে রিপ্লেস করতে গেলে শুরুতে ম্যানটা এটা দি হয়ে যাবে, তাহলে নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে দি ম্যান। এখন আমি এখানে হুম ব্যবহার করেছি, তাহলে কেন হুম ব্যবহার করেছি? এখানে তো হুও ব্যবহার করতে পারতাম। কারণ হচ্ছে এই ম্যানটা এখানে অবজেক্টিভ ফর্মে আছে। ঠিক আছে? তাহলে আই সরি দি ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর। তাহলে দি ম্যানটা এখানে কিসে আছে? অবজেক্টিভ ফর্মে আছে। এই কারণে আমরা এই হু এর অবজেক্টিভ ফর্ম হুমটাকে বসিয়েছি। ঠিক আছে? তাহলে দি ম্যান হুম আই মেট ইয়েস্টারডে আর ইজ আ ডক্টর, এই ইজ আ ডক্টরটা ঠিক আছে। এই দুটো মাঝখান থেকে উঠে গিয়ে কি বসেছে? হুম বসেছে। আবার যদি বলি এটাকে কিন্তু আবার অন্যভাবেও লেখা যায়। কিভাবে? এখানে আবার দেখো হু দিয়েছে, তাহলে একটু আগে আমি বলেছি এখানে অবজেক্টিভ ফর্ম, এই কারণে হুম বসিয়েছি। আবার বলছি কি? হু। আবার এখানে দেখো এখানে নেই একেবারে, এটাও বাদ দিয়েছি। তাহলে আসলে কোনটা রাইট, কোনটা ধরবো? আমি যা বলছি সবই তো বলছি, তা সবই তো তোমাদের কাছে এখন কনফিউজিং হচ্ছে না। অর্থাৎ আমি হুম এই অবজেক্টিভ ফর্মটাও ব্যবহার করতে পারবো। আর মডার্ন ইংলিশে আমরা এই হুম এর ব্যবহারটা খুব একটা দেখি না, তারপরে যে এটার ব্যবহার নেই তা কিন্তু না। এজন্য আমরা এখানে হু ব্যবহার করতে পারি। ঠিক আছে? দি ম্যান হু আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, এটাও রাইট। দি ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, এটাও রাইট। এটা কিন্তু মডার্ন ইংলিশে রাইট। ঠিক আছে? আর দি ম্যান আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, এইখানে দেখো এই আই মেট ইয়েস্টারডে এখানে কিন্তু হু বা হুম এখানে নেই। হু বা হুম এখানে নেই। এখানে হু বা হুমটা কি আছে? উজ্জ আছে। উজ্জ রেখেও করা যায়। উজ্জ রেখেও সেটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে পারি এবং তার শুরুতে আমরা রিলেটিভ প্রোনাউন হু বা হুমকে সাইলেন্ট রাখতে পারি, কোনো সমস্যা হয় না। তাহলে দি ম্যান আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, ৩টি সেন্টেন্সই ৩টি ব্যাখ্যা থেকে সত্য, অ্যাকসেপ্টেবল এবং কারেক্ট, কোনো ভুল নেই এখানে। ঠিক আছে? এখানে বলা আছে বর্তমানে হুমের ব্যবহার নেই বললেই চলে, এক্ষেত্রে হু এর ব্যবহারটাই বেশি দেখা যায় বা প্রচলিত। কিন্তু তারপরে যে এটা আমরা দিব না এটা কিন্তু না, আমরা ৩টার যে কোনো একটা বা ৩টাই আমরা রাখতে পারি, ৩টাই কারেক্ট। ঠিক আছে? এরপরে আসো হুজ।
রিলেটিভ প্রোনাউন হু এর পজেসিভ ফর্ম হচ্ছে হুজ। ইহা সাধারণত এটি দ্বারা সাধারণত হিজ, হার, দেয়ার, আওয়ার্স, ইয়োর, মাই এগুলোকে বোঝানো হয়। অর্থাৎ পজেসিভ ফর্ম আছে যেগুলো, পজেসিভ প্রোনাউন আছে না, মাই, ইয়োর, দেয়ার, হিজ, হার, ইয়ার্স, দেয়ার্স, অনেক কিছু আছে। এদের পরিবর্তে হুজ ফর্মটা বসাবো। এদেরকে রিপ্লেস করার জন্য কি করব? রিলেটিভ প্রোনাউন হিসেবে হুজ ব্যবহার করব। সাবজেক্টিভ ফর্মকে রিপ্লেস করার জন্য হু বসাবো, অবজেক্টিভ ফর্মকে রিপ্লেস করার জন্য হুম বসাবো, আর পজেসিভ ফর্মকে রিপ্লেস করার জন্য কি বসাবো? হুজ বসাবো। দ্যাটস সিম্পল। তাহলে দেখো, দিস ইজ মাই কাজিন, দিস ইজ মাই কাজিন, হিজ ফাদার ইজ আ টিচার। এখন দেখো, দিস ইজ মাই কাজিন, এইখানে হিজ ফাদার, হিজের পরিবর্তে এখানে হুজ বসছে। হিজটা পজিটিভ, তাই হু এর পজিটিভ ফর্ম হুজ বসেছে। দিস ইজ আ গার্ল, হার ড্রেস ইজ বিউটিফুল। দিস ইজ আ গার্ল, এই হার আছে, হারকে রিপ্লেস করার জন্য হুজ বসাবো কারণ পজিটিভ ফর্ম। আবার কি আছে? দি আদার ডে আই মেট রিনা, হার ব্রাদার ওয়াজ মাই ফ্রেন্ড। হার ব্রাদার, হারকে রিপ্লেস করার জন্য আমরা হুজ বসাবো। তাহলে দেখো, জিনিসটা কিন্তু খুবই সিম্পল। হু বসবে সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে, হুম বসবে অবজেক্টিভ ফর্মের পরিবর্তে, আর পজিটিভ ফর্মের পরিবর্তে বসবে হুজ। ঠিক আছে? হুজ দ্বারা অধিকার বা পজেশন প্রকাশ করা হয়। এবার আসো হুইচ। রিলেটিভ প্রোনাউন হুইচ সাধারণত বস্তু, ইতর প্রাণী বা শিশু বা কোনো গুণ ইত্যাদির পরিবর্তে সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুইচটা তাহলে কার কার পরিবর্তে বসছে দেখো? বস্তুকে মিন করার জন্য, ইতর প্রাণীকে মিন করার জন্য, শিশুদেরকে বোঝানোর জন্য, কোনো গুণকে বোঝানোর জন্য। সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। তাহলে সিঙ্গুলার বা প্লুরাল নাউন যা দ্বারা শিশু, বাচ্চা এদেরকে বোঝানো হয়, কোনো ইতর প্রাণীকে বোঝানো হয় বা কোনো বস্তু বা গুণকে বোঝানো হয়, তাদেরকে অ্যান্টিসিডেন্ট হিসেবে পেলে তাদের পরিবর্তে পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহৃত হতে পারে, এবং আমরা সেটাই করি। যেমন দি মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। এখানে দেখো, দি মোমেন্ট হচ্ছে মুহূর্ত, সময় বা একটা বস্তুকে বোঝাচ্ছে, তার পরিবর্তে কিন্তু হুইচ বসেছে। এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টের জন্যই কিন্তু এখানে ইজ ভার্ব হয়েছে, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। দি কার হুইচ আই ওয়ান্টেড টু বাই ওয়াজ নট ফর সেল। যে কারটা আমি কিনতে চেয়েছিলাম সেটা বিক্রির জন্য নেই। তাহলে দি কারটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, আর এই কারের পরিবর্তে বস্তু, এজন্য এখানে আমরা হুইচ বসিয়েছি। আর ইট ইজ অনেস্টি, অনেস্টি হচ্ছে একটা গুণের নাম, এই জন্য এখানে কিন্তু দি কার অ্যান্টিসিডেন্ট, অনেস্টি অ্যান্টিসিডেন্ট, দি মোমেন্ট, এরা সবই কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? তাহলে অ্যান্টিসিডেন্ট যদি হয়, তাহলে এর পরিবর্তে এই অনুযায়ী পরে রিলেটিভ প্রোনাউন বসবে। তাহলে এটা মোমেন্ট, মোমেন্টের পরিবর্তে হুইচ, কারের পরিবর্তে হুইচ, অনেস্টির পরিবর্তে হুইচ, সবগুলো কিন্তু কারেক্ট। এবং এই ইজটাও কিন্তু বসেছে এই অনেস্টির জন্য। তারপরে এখানে দেখো, দ্য মোমেন্ট হুইচ ইজ লস্ট, এই ইজটাও কিন্তু এই অ্যান্টিসিডেন্ট দি মোমেন্টের জন্য বসেছে। ঠিক আছে? তাহলে অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি বস্তু, ইতর প্রাণী বা শিশু অথবা কোনো গুণের নাম থাকে, তাহলে তার পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করি। দ্যাটস সিম্পল। রিলেটিভ প্রোনাউন হুইচের মাধ্যমেও এখানেও যেমন হু, হুম, হুজ দ্বারা কি করেছি? দুটো ক্লজকে অ্যাড করেছি। এখানেও কিন্তু একই ক্লজ, দুটো ক্লজকে, দুই বা ততোধিক ক্লজকে আমরা অ্যাড করব। ঠিক আছে? কথা একই, কিন্তু ঘুরাই বলছি। কেন? কারণ দুটো শর্ত যে বলেছি, এটা কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে, আর এটা দুটো ক্লজ বা দুটো স্টেটমেন্টকে ম্যাচ করার জন্য বসে, এই কথা বলেছি না? এজন্য আমরা, অর্থাৎ একই কথা দুইবার বলছি। দিস ইজ অ্যান অ্যারাবিয়ান হর্স, আই বট ইট রিসেন্টলি। তাহলে দিস ইজ অ্যান অ্যারাবিয়ান হর্স হুইচ, এই হুইচটা কেন বসেছে? অ্যারাবিয়ান হর্সকে মিন করার জন্য, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট। ওকে? আবার দিস ইজ আ বেবি, দে সরি, এখানে ওয়াইটা হবে না, দি বেবি ওয়াজ ক্রাইং। তাহলে এটা একটা ক্লজ বা এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ বা এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স বা একটা ক্লজ, এটা একটা সেন্টেন্স বা একটা ক্লজ, তাদেরকে ম্যাচ করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করে থাকি, যদি তাদের ইতর প্রাণী বা বস্তু বা কোনো শিশুকে মিন করা হয় এবং তাদেরকে ম্যাচ করা হয়। তাহলে আমি দেখো, দিস ইজ দি বুক, এখানে দেখো দিস ইজ আ বেবি হুইচ, এখানে বেবিটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ওয়াজ। দিস ইজ দি বুক, দি বুক হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, তার সেই অনুযায়ী রিলেটিভ প্রোনাউন হুইচ, আর দি বুক থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এখানে বিলং এর সাথে এস হয়েছে, বিলংস টু।
তাহলে আমরা এটা ক্লিয়ার। ব্যক্তিকে বোঝানোর জন্য হু, হুম, হুজ, বস্তুকে বোঝানোর জন্য হুইচ। দ্যাটস ইট। নেক্সট আরেকটু কিছু ইনফরমেশন আছে এখানে। হুইচ কখনো পুরো একটি ক্লজ বা সেন্টেন্সকে নির্দেশ করতে ব্যবহৃত হতে পারে। অনেক সময় অ্যান্টিসিডেন্ট না থাকলেও এমনভাবে সেন্টেন্সটা থাকে, তার পূর্ববর্তী যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটাকে মিন করার জন্য আমরা হুইচ ব্যবহার করে থাকি। যেমন হি গট ম্যারিড অ্যাগেইন a year later which surprised everybody। এইখানে কিন্তু দেখো এই টোটালটাকে পরিবর্তে হুইচ বসছে। কি সে 1 বছর পরে আবার বিয়ে করেছে, 1 বছর পরে বিয়ে করেছিল, যেটা খুবই সবাইকে সারপ্রাইজ করে দিয়েছিল, অবাক করে দিয়েছিল। তাহলে হুইচ, এই হুইচ কার পরিবর্তে বসছে এখানে? এখানে কি অ্যান্টিসিডেন্ট আ ইয়ার লেটার? নো, এখানে টোটাল অ্যান্টিসিডেন্টের ভিতরে আছে দ্যাট হি গট ম্যারিড অ্যাগেইন আ ইয়ার লেটার, অর্থাৎ সে যে 1 বছর পরে বিয়ে করেছে এই বিষয়টা সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। ঠিক আছে, এজন্য এই বিষয়কে বোঝানোর জন্য আমরা ক্লজের পরিবর্তে হুইচ ব্যবহার করতে পারি। ঠিক আছে। She heard the news of her uncle's death which was shocking to her। ঠিক আছে, এখানে দেখো which was shocking, which was, এই হুইচটা কার পরিবর্তে বসছে? আঙ্কেলস ডেথ, দি নিউজ অফ হিজ আঙ্কেলস ডেথ, এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের হেড ওয়ার্ড হচ্ছে কি? দি নিউজ। এখন এই নিউজটা তাকে শক করে দিয়েছে, তার কাছে শকিং ছিল। তাহলে এইটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে আমার নাউন ফ্রেজ অ্যান্টিসিডেন্ট, আর তার রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমার এই হুইচ, এবং এটার সাথে ভার্ব ম্যাচ করেছে ওয়াজ। দুটোই কিন্তু আলাদা দুটো ক্লজ, সেই দুটো ক্লজকে আমরা যোগ করেছি কি দিয়ে? She heard the news of her uncle's death which was shocking। তার মানে কি? He heard the news of her uncle's death, it was shocking to her। এই দুটো ক্লজকে বা দুটো সেন্টেন্সকে আমরা হুইচ দ্বারা যোগ করেছি। আবার দেখো যে দুটি কোঅর্ডিনেট ক্লজ মানে কি? একই ধরনের ক্লজ, দুটোই প্রিন্সিপাল ক্লজ, এরকম কে যুক্ত করতে হু এবং হুইচ ব্যবহৃত হয়। এক্ষেত্রে হু এবং হুইচ ক্যান বি রিপ্লেসড বাই আ কনজাংশন। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা হু বা হুইচকে কিন্তু একটা কনজাংশন দ্বারা আবার রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, যেমন কি এখানে দেখো আই গেভ হিম আ বুক হুইচ আই বট ইয়েস্টারডে। দ্যাট ইজ, এটাকে এভাবে বলা যায় আই গেভ হিম আ বুক হুইচ আই বট ইয়েস্টারডে। এখানে এইটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, আর এটা একটা ক্লজ। এই দুটো ক্লজকে হুইচ দ্বারা আমি যোগ করেছি, এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে আবু। সেটাকে বলছি কি যে এই ক্ষেত্রে এই দুটো ক্লজকে এটাকে বাদ দিলে চলে, রিলেটিভ প্রোনাউনকে বাদ দেওয়া যায়। তাহলে দিয়ে কি করতে হয়? আই ডট ই, অর্থাৎ দ্যাট ইজ, এটাকে এভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? আই গেভ হিম আ বুক অ্যান্ড আই বট ইট ইয়েস্টারডে। এইখানে অ্যান্ড ইট মানেই হচ্ছে হুইচ, তাহলে হুইচকে রিপ্লেস করে আমি কি বসিয়েছি? অ্যান্ড ইট। এটা করা যায়, তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, আমরা পরে শিখবো এটা। আই নো দি বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা একটা ক্লজ, আই নো দি বয়। আর কেম হিয়ার হু, হি কেম হিয়ার ইয়েস্টারডে, এটা আরেকটা ক্লজ, তাকে যোগ করেছি হু দিয়ে। এই হু মানেই হচ্ছে দি বয়, আর দি বয়ের সাথে যোগ করে বসেছে কেম। তাহলে আমি এটাকে অন্যভাবে দ্যাট ইজ কিভাবে বলতে পারি? যে আই নো দি বয় অ্যান্ড হি কেম। এই অ্যান্ড হি মানে কি? এখানে হচ্ছে হু, অ্যান্ড হি মানে হচ্ছে কি? হু। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে হু দিয়ে আমরা যে দুটো ক্লজকে যোগ করছি সেই হুকে বাদ দিয়ে কনজাংশন হিসেবে এবং তার সাথে আরো অন্য নাউন বা প্রোনাউন যোগ করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি। তার মানে রিলেটিভ প্রোনাউনকে রিপ্লেস করে দিতে পারি। এখানে যে কথাটা বলা আছে দুটো কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করতে হু এবং হুইচ ব্যবহৃত হয়, ভালো কথা। দুটো প্রিন্সিপাল ক্লজকে আমি যোগ করেছি হু হুইচ দিয়ে, তারপরে সেটা কমপ্লেক্স হয়ে গেছে। এখন সেই হু হুইচকে যদি আমি বাদ দিয়ে সেখানে একটা কনজাংশন দেই, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, এটা আমরা পরে যে ক্লজ আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইখানে জিনিসটা আরো ডিটেলস তোমরা বুঝতে পারবে, কারণ ওই জিনিসগুলো বোঝার আগে আরো কিছু জিনিস পড়ার আছে। তাহলে এটা আর আলোচনা করার দরকার নেই, আমি মনে হয় বুঝতে পেরেছো। তারপরে দেখো হু অ্যান্ড হুইচ ক্যান বি ইউজ টু ডিফাইন অ্যান্ড এক্সপ্লেইন দি অ্যান্টিসিডেন্ট মোর ক্লিয়ারলি। আসলে হু এবং হুইচ দিয়ে আমরা অ্যান্টিসিডেন্টকে খুব বেশি স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন মাই ব্রাদার হু ইজ এ ডাক্তার হ্যাজ গন টু আমেরিকা। এখানে এই মাই ব্রাদার মানেই হচ্ছে হু, যে একজন ডাক্তার তিনি গিয়েছেন আমেরিকা। তাহলে হু হ্যাজ গন টু আমেরিকা? মাই ব্রাদার। মাই ব্রাদার ইজ হু, মাই ব্রাদার ইজ এ ডক্টর। মাই ব্রাদার ইজ এ ডক্টর, মাই ব্রাদার হ্যাজ গন টু আমেরিকা। মাই ডক্টর ব্রাদার, যেটা মাই ব্রাদার হু ইজ এ ডক্টর,
হ্যাজ গন টু আমেরিকা, এটাকে ভাঙলে এরকম হয় মাই ব্রাদার সমান সমান ডক্টর, তার মানে কি ডক্টর হ্যাজ গন টু আমেরিকা মানে হচ্ছে মাই ব্রাদার হ্যাজ গন টু আমেরিকা। তাহলে এই দুটোকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য কমপ্লেক্সে আমরা এই রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করি হু। এখানে আবার দেখো দি বুক, এই বুককে স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা হুইচ নিয়ে আসছি। দি বুক হুইচ আই বট ইয়েস্টারডে হ্যাজ বিন লস্ট, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্টিসিডেন্টকে স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা কি করি, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু হুইচ ব্যবহার করতেই পারি। এবার আসো দ্যাট, দ্যাট ব্যক্তি বা বস্তু উভয়কে বোঝানোর জন্য বসে থাকে। দ্যাট ব্যক্তি বা বস্তু উভয়ের পরিবর্তে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ সিঙ্গুলার অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, তার পরিবর্তে আমি কি বসাবো, আমি দ্যাট বসাতে পারি। যেমন দেখো, আই হ্যাভ লস্ট দি পেন দ্যাট ইউ গেভ মি, এইখানে দি পেন হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, পেনের পরিবর্তে আমি দ্যাট বসিয়েছি, দ্যাটস ওকে। দি ম্যান দ্যাট লিভস নেক্সট ডোর ইজ মাই কাজিন, দি ম্যান এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এদের পরিবর্তে দ্যাট বসছে, লিভস, এখানে সিঙ্গুলার এখানে লিভস হয়েছে। এখন তুমি বলতে পারো যে স্যার আমি এখানে তো লস্ট দি পেন হুইচ ব্যবহার করতে পারতাম, হ্যাঁ ব্যবহার করতে পারতাম। আমি এখানে স্যার হু ব্যবহার করতে পারতাম, হ্যাঁ। তো দ্যাট হচ্ছে এমনই একটা পাওয়ারফুল প্রোনাউন যে ব্যক্তি বস্তু সবাইকে রিপ্লেস করে দিয়ে বসতে পারে, অর্থাৎ তার পাওয়ার অনেক বেশি। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আই হ্যাভ লস্ট দি পেন দ্যাট ইউ গেভ মি, দি পেনের পরিবর্তে দ্যাট বসছে, এখানে আমি হুইচও ব্যবহার করতে পারতাম, কিন্তু দ্যাটটা ব্যবহার করলে আরো বেশি স্ট্যান্ডার্ড হয়। আবার দি ম্যান দ্যাট লিভস নেক্সট ডোর ইজ মাই কাজিন, ঠিক আছে, এখানেও কিন্তু দেখো দি ম্যানের পরিবর্তে হু বসাতে পারতাম, কিন্তু আমি দ্যাট বসিয়েছি, এটাও কারেক্ট, কোনো ভুল নেই। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর মাধ্যমে দুটি ক্লজকে যুক্ত করা যায়, একই কথা বারবার বলছি ঘুরাই ফিরাই। তাহলে দিস ইজ আ বুক, এটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স, আই বট ইট ইয়েস্টারডে এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তাহলে এই দুটোকে যোগ করছি কিভাবে, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, তাহলে দ্যাট দ্বারা এই দুটো ক্লজকে যোগ করেছি। দিস ইজ আ উম্যান এটা একটা সেন্টেন্স, আই মেট হার লাস্ট নাইট এটা একটা সেন্টেন্স, এটাকে যোগ করলে কি হয়, দিস ইজ দ্য উম্যান, দিস ইজ দ্য উম্যান দ্যাট, এখানে কিন্তু আমি হুম দিতে পারতাম, কিন্তু আমি হুম দিব না, দ্যাট আই মেট লাস্ট নাইট, হার কিন্তু আর দিব না কারণ একবার ব্যবহার করেছি। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু দ্যাট ব্যবহার করেছি, এখানে কিন্তু দি উমেন অ্যান্টিসিডেন্ট, এখানে কিন্তু হুম ব্যবহার করা যেত, কিন্তু আমি বসাইনি, কি বসিয়েছি, দ্যাট ব্যবহার করেছি, কারণ এটা বেশি স্ট্যান্ডার্ড, এটার ব্যবহারও আছে। দ্যাটের একটু বিশেষ ব্যবহার আছে, সেই দ্যাটটা কি বিশেষ ব্যবহারটা আমরা একটু দেখি। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পর ব্যক্তি বা বস্তুর পরিবর্তে দ্যাট বসে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরে দ্যাট বসে। কিরকম, রিমা ইজ দি বেস্ট গার্ল দ্যাট আই হ্যাভ এভার সিন, এখানে দেখো দি বেস্ট কিন্তু সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে। এই ডিগ্রি তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির আগে দি থাকে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম হয়, গুড, বেটার, বেস্ট, তার আগে দি বসছে, দি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে যে নাউন বসছে, সেই নাউনের পরে কিন্তু দেখো এই যে দ্যাট বসছে। মিস্টার জামান ইজ দি মোস্ট এলোকুয়েন্ট স্পিকার, দি মোস্ট এলোকুয়েন্ট এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে তারপরে কিন্তু দ্যাট বসছে। স্পিকারের সাথে হুম বা হু ইত্যাদি বসানো যেত এখানে, কিন্তু তা কিন্তু আমি বসাইনি, কারণ সুপারলেটিভের পরে দ্যাট বসবে, এখানে কিন্তু হু, হুম, হুজ এগুলো বসবে না। আবার সাম অল, দি সেম, অনলি, এনি, নান, নাথিং ইত্যাদি ওয়ার্ডগুলোর পর ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দ্যাট বসে, অর্থাৎ এদের পরে দ্যাট বসে। যেমন কি আই হ্যাভ নাথিং, এইখানে নাথিং এর পরিবর্তে হুইচ বা হোয়াট বসাতে পারতাম, তা কিন্তু আমি বসাচ্ছি না, দ্যাট বসাবো, আই হ্যাভ নাথিং দ্যাট। হি হ্যাজ নান দ্যাট, এইখানে কিন্তু নানের পরিবর্তে দ্যাট বসছে। আই এম দি অনলি আছে, তাহলে এখানে দ্যাট বসছে। দিস ইজ দি সেম পারসন, দি সেম এর ক্ষেত্রে অ্যাজ বসে, কিন্তু এখানে আবার দ্যাটও বসতে পারে। তাহলে দেখো এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, সাম, অল, দি সেম, অনলি, এনি, নান, নাথিং ইত্যাদি ওয়ার্ডগুলোর পর ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে আমরা হুইচ, হুম, হু, হুজ ইত্যাদি ব্যবহার না করে দ্যাট ব্যবহার করব, দ্যাটের ব্যবহারটাই কিন্তু স্ট্যান্ডার্ড বেশি। এবার আসো, একটি ব্যক্তিবাচক অপরটি বস্তুবাচক এরূপ অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতে দ্যাট বসে, মানে কি দুটো অ্যান্টিসিডেন্ট, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। এখন আমি কি করব, এদেরকে নির্দেশ করতে আমি কি ব্যবহার করব, এদেরকে নির্দেশ করতে আমি দ্যাট ব্যবহার করব। কিরকম, যেমন দেখো এখানে আছে দি ম্যান অ্যান্ড মেশিনারি ওয়ার নট গুড, লোকগুলো এবং মেশিনারি ভালো ছিল না। দে ওয়ার সাপ্লাইড বাই আ ফরেন ফার্ম,
বিদেশি কোনো একটা ফার্ম এগুলো তাদেরকে সাপ্লাই দিয়েছিল। তাহলে আমি এখানে কি করছি দেখো, দি ম্যান অ্যান্ড মেশিনারি, এটা কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এখানে মেন প্লুরাল, মেশিনারিও কিন্তু প্লুরাল। এখন এই একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, এই দুটো জিনিসকে বোঝানোর জন্য আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসাতে পারি। এখানে কিন্তু তুমি বলতে পারো যে স্যার দি মেন অ্যান্ড দি মেশিনারি হু ওয়্যার সাপ্লাইড, হু দিলে তো কাকে বোঝাচ্ছে? এখানে তো দুটো আছে, মেনও আছে আবার মেশিনারিও আছে, তাহলে দুটোকে একসাথে মিক্স করার জন্য কাকে বলবো? হুম, হু, হুজ, এগুলো কিচ্ছুই হবে না, এখানে দ্যাট বসবে, দ্যাট ছাড়া অন্য কিছুই বসবে না। আবার দেখো যে হু এবং হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। মনে করো কোনো একটা সেন্টেন্সের শুরুতে হু এবং হোয়াট আছে, তার পরবর্তীতে যে একটা রিলেটিভ প্রোনাউন বসানো লাগবে সেক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে, অন্য কিছু বসবে না। যেমন দেখো এখানে আছে যে হু ইজ হি দ্যাট কল্ড রফিক আ লায়ার, সে কে যে রফিককে লায়ার বলল, মিথ্যাবাদী বলেছিল। এই হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হোয়াটটাও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে এই যে হি, এই হিটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে দি গার্লস নেম, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এই হু দিয়ে, এই হোয়াট দিয়ে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করেছি। তাহলে পরবর্তীতে আবার রিলেটিভ প্রোনাউন ইউজ করতেছি কোনো এক অ্যান্টিসিডেন্টের পরিবর্তে, সেইখানে কিন্তু এটা বলতে পারে না হু ইজ হি হু কল্ড রফিক এ লায়ার, নো, এটা ভুল। হি ইজ হি দ্যাট কল্ড, এই দ্যাট মানে হচ্ছে হু, ঠিক আছে, কিন্তু এখানে হু বসানো যাবে না। আবার হোয়াট ইজ দি গার্লস নেম দ্যাট কেম হিয়ার ইয়েস্টারডে, এই হোয়াট ইজ দি গার্লস নেম, মেয়েটির নাম কি যে গতকাল এখানে এসেছিল, এই দ্যাট মানে কিন্তু গার্লসকে মিন করেছে। তাহলে গার্লসকে যদি মিন করে থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু আমি হু বলতে পারি, কিন্তু সে হু বলার সুযোগ নেই, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হু হোয়াট থাকলে পরে হু হোয়াট থাকলে ভার্বের পরে যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরে যে রিলেটিভ প্রোনাউনটা থাকে সেটা হুইজ হোয়াট দ্যাট হুম হুজ বসতে পারলেও সেখানে বসানো যাবে না, সেখানে দ্যাট বসাতে হবে, নাহলে ভুল যাবে। আরেকটা এখানে আছে, এটা আমরা পরের পেজে যাই। রিলেটিভ প্রোনাউন হু, উইচ, দ্যাট যদি ট্রান্সিটিভ ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া যেতে পারে। অর্থাৎ সোজা কথা, ট্রান্সিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অবজেক্ট বের করি কিভাবে? ভার্বকে, মূল ভার্বকে হুম বা হোয়াট দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করি। তাহলে যে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে সেই সরি, রিলেটিভ প্রোনাউন হুম, হু বা হুইচ বা দ্যাট যদি ট্রান্সিটিভ ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া যেতে পারে। যেমন দেখো আই হ্যাভ লস্ট দ্য বুক, ঠিক আছে, দ্যাট, ঠিক আছে। এখন এটাকে আমি আই হ্যাভ লস্ট, এখানে বলছি কি সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, এখানে আই হ্যাভ লস্ট দি বুক দ্যাট ইউ গেভ, ঠিক আছে। এখানে দেখো এখানে কি আছে? দ্যাটটা আছে, দ্যাটটা রয়েছে, ঠিক আছে। এখন আমি চাইলে এই দ্যাটটাকে কিন্তু আমি এটা বাদ দিতে পারি, তাহলে কি উজ্জ্বল রাখতে পারি আই হ্যাভ, এটা কিন্তু ডট 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 ডট, ঠিক আছে। এটা আবার তোমরা ভেবো না যে এটা একটা পার্ট, এটা আবার ভেবো না যে আই বা অন্য কিছু, ঠিক আছে। এটা জাস্ট বক্স করার জন্য করা হয়েছিল। তো আই হ্যাভ লস্ট দি বুক দ্যাট ইউ গেভ মি, আই হ্যাভ লস্ট দ্য বুক ইউ গেভ মি, বাদ দেওয়া যেতে পারে, মানে কি দ্যাটকে ব্যবহার করলেও চলে, না করলেও চলে, বাদ দিলেও কোনো সমস্যা নেই। আবার এখানে বলছে দিস ইজ দি ম্যান হু আই ওয়াজ টকিং অ্যাবাউট, এখানে হু বসিয়েছি, আমি এখানে হু দিব না, দিস ইজ দি ম্যান আই ওয়াজ টকিং অ্যাবাউট, দ্যাটস ট্রু। আবার দি ম্যান হু আই মেট ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, এখানে হুটাকে বাদ দিয়ে আমি এখানে কি করতে পারি? দি ম্যান আই মেট ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, দি বুক হুইচ আই অ্যাম রিডিং ইজ গুড, এখানে হুইচটাকে রিলেটিভ প্রোনাউনকে অমিট করে দিয়ে আমি এখানে কি করব? দি বুক আই অ্যাম রিডিং ইজ গুড। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হু, হুম বা সরি হু, হুইচ বা দ্যাট যদি ট্রান্সিটিভ ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা বসে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ওই রিলেটিভ প্রোনাউনকে বাদ দিতে পারি, দিলেও কোনো প্রবলেম আমাদের নেই, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। বাট উই ক্যান নট লিভ আউট দি রিলেটিভ প্রোনাউন ওয়েন ইট ইজ দি সাবজেক্ট অফ এ রিলেটিভ ক্লজ, কিন্তু আমরা এই রিলেটিভ প্রোনাউনকে বাদ দিতে পারবো না, কারণ যদি তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন দি ম্যান এখানে আছে, তাহলে এখানে দি ম্যান কেম হিয়ার, যদি হুটাকে বাদ দেই, এখানে কিন্তু অন্য কোনো সাবজেক্ট যদি আসতো, যদি বলি দি ম্যান আই স্পোক টু দ্য ম্যান, এখানে যদি অন্য কোনো সাবজেক্ট আসতো তাহলে কিন্তু আমি হুটাকে বাদ দিতে পারতাম, সেটা কিন্তু আমি এখানে পারছি না। তাহলে দি ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে
ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে আমি এই রিলেটিভ প্রোনাউনকে বাদ দিতে পারবো না, এরা থাকবে। সোজা কথা, অ্যান্টিসিডেন্ট থাকলে পরে রিলেটিভ প্রোনাউন থাকবে। আর ওই যে কিছু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এখানে জুড়ে দেওয়া হয়েছে যে অবজেক্ট হিসেবে বসছে এবং তারপরে রিলেটিভ প্রোনাউন বসছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা দ্যাটটাকে অমিট করে রাখতে পারি, দুটোই রাইট, কোনো সমস্যা নেই। এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে এই যে দ্যাট ইউ গেভ মি, হু আই ওয়াজ টকিং অ্যাবাউট, আই মেট ইয়েস্টারডে, রিং ইজ, এখানে যে অ্যান্টিসিডেন্ট আছে এইখানে দেখো দি বুক, দি ম্যান, দি বুক, এই সবগুলোকে মডিফাই করার জন্য এইখানে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আছে, হু দিয়ে, দ্যাট দিয়ে, হু দিয়ে, হুইচ দিয়ে, এগুলো সব অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলে। অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, ঠিক আছে? সেই অ্যান্টিসিডেন্টকে আমরা বাদও দিতে পারি, আবার রাখতেও পারি। অর্থাৎ সোজা কথা, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে যে রিলেটিভ প্রোনাউন থাকে, সেই রিলেটিভ প্রোনাউনকে আমরা চাইলে বাদ দিতে পারি, তখন সেখানে শর্তটা কি, আবার রাখতেও পারি। শর্তটা হচ্ছে কি, ট্রানজিটিভ ভার্ব বা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এরা ব্যবহৃত হতে হবে, ঠিক আছে? এটা এবার আসো প্রিপজিশন এবং রিলেটিভ প্রোনাউন হুইচের স্থলে রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন বা হোয়ার বা ওয়াই ব্যবহার করা যায়, ঠিক আছে? এটা ভিন্ন অর্থের জন্য। আই ডোন্ট নো দি মান্থ ইন হুইচ, আমরা ইন হুইচ না, যেই মাসে, এখানে দি মান্থ কিন্তু সময় প্রকাশ করে, তাহলে এখানে দি মান্থের পরিবর্তে ইন হুইচও বসানো যায়, আবার হোয়েনও বসানো যায়, একই কথা যেটা আমরা এখানে করেছি। একইভাবে আই হ্যাভেন্ট সিন দি হাউস ইন হুইচ, মানে কি, ইন হুইচ মানে যেখানে, মানে কি স্থানকে বোঝাচ্ছে, তার মানে কি হোয়ার, এখানে আমরা হোয়ার বসিয়েছি। আই ডোন্ট নো দি রিজন ফর হুইচ মানে কি যার জন্য, তার মানে কি হোয়াই, তাহলে আমরা এখানে হোয়াই বসাতে পারি। অর্থাৎ ইন হুইচ এর পরিবর্তে ওয়েন, ইন হুইচ এর পরিবর্তে স্থান বুঝালে হোয়ার, ফর হুইচ এর পরিবর্তে কারণ বুঝালে হোয়াই, আমরা এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে? We can also use it plus be verb with a relative pronoun to give emphasis, অর্থাৎ আমরা যে emphatic clause এর কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইট দিয়ে কোনো সেন্টেন্স, যখন কোথাও কোনো সেন্টেন্স সাবজেক্ট ভার্ব বা গ্রামাটিক্যাল অপশন খুঁজে পাই না, তখন আমরা বাক্য শুরু করার জন্য বাক্যের শুরুতে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার ব্যবহার করি, ঠিক আছে? এরা গুরুত্ব আরোপ করে বিধায় এদের দিয়ে যে ক্লজ শুরু হয়, এদের পরবর্তীতে যে রিলেটিভ ক্লজটা শুরু হয় সেটাকে emphatic ক্লজ বলে। যেমন কামাল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটা নিউট্রাল, তার মানে কি এটা স্বাভাবিকভাবে কামাল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এটাকে আমি যদি এখন কমপ্লেক্স করতে যাই আরো জোর দিয়ে কিছু বলতে চাই, তাহলে কি হবে, ইট ওয়াজ কামাল, পাস্টে আছে এই জন্য ইট ওয়াজ ব্যবহার করেছি, ইট ওয়াজ কামাল, আর কামালের পরিবর্তে হু বসে, তাহলে ইট ওয়াজ কামাল হু হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। তার মানে এখানে এই ইট যে ক্লজটা আমরা ব্যবহার করছি, এই ক্লজটা ব্যবহার করে আমরা কোনো একটা বিষয় বা ঘটনা বা অ্যাকশনের উপরে গুরুত্ব আরোপ করছি। এটাই কামাল, যেই কামাল একটা অ্যাক্সিডেন্ট সম্মুখীন হয়েছিল। দি কম্পিউটার গিভস মি আ হেডেক, এটা সিম্পল নিউট্রালি, এটা ইটস ওকে, কোনো সমস্যা নেই। এটাকে এখন আমি কমপ্লেক্স করব বা গুরুত্ব আরোপ করব, তাহলে ইট ইজ দি কম্পিউটার দ্যাট গিভস মি, তাহলে এখানে দ্যাট বসেছে এবং এটা দিয়ে গুরুত্ব আরোপ করা বোঝাচ্ছে, জোর দেওয়া বোঝাচ্ছে কোনো কিছুর উপরে। তারপরে আই এম ইটিং আ ব্যানানা, ঠিক আছে, তাহলে ইট ইজ আ ব্যানানা দ্যাট আই এম ইটিং, এটাই হচ্ছে একটা কলা যা আমি খাচ্ছি, মানে কি ঘুরাই ফিরাই ওই একই কথা। আমরা বলি না ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ অনেস্টি হুইচ ইজ আ গ্রেট ভার্চু, ইট ইজ কারাপশন হুইচ ইজ অ্যান ইভল ইন দ্য সোসাইটি। তাহলে আমরা এরকম গুরুত্ব আরোপ করার জন্য ইট দিয়ে আমরা বাক্য শুরু করতে পারি এবং এই ইট যুক্ত ক্লজটাকে আমরা এমফ্যাটিক ক্লজ বলে থাকি, ঠিক আছে? বা এই ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, কিন্তু এখানে সবসময় আমরা কি বোঝাবো, গুরুত্ব বা জোর। হোয়াট, the relative pronoun what means the thing which, অর্থাৎ হট আসলে হুইচকে রিপ্লেস করে, হুইচের পরিবর্তে অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে। হট দিয়ে সাধারণত সিম্পলি বলতে গেলে আমরা কোনো বিষয়, বস্তু, গুণ ইত্যাদির পরিবর্তে আমরা যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হট। তো এটা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, হট দিয়ে কিন্তু আসলে ব্যক্তিকে বোঝানো যায় না। যেমন আমি যদি হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, এই হোয়াট ইজ ডান হট ব্যবহার করা হয়েছে, মানে কি দি থিং দ্যাট ইজ ডান, সেটাকে হট বোঝানোর জন্য হট ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট হিসেবে বসেছে এটা। তো হোয়াট উই স গেভ আস কোয়াইট আ শক, যা দেখেছিলাম তা আমাদেরকে শকই দিয়েছিল, দুঃখই দিয়েছিল। তাহলে হোয়াটটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসছে এবং এটা হচ্ছে কি, এটা সামথিং, অর্থাৎ দ্য থিং দ্যাট উই স, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্টকে মিন করেছে এবং এটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন, বস্তুকে বুঝিয়েছে। তারপরে হোয়াট হ্যাজ বিন ডান, হ্যাজ বিন
ডান, যা করা হয়েছে তো করা হয়েছেই। তাহলে এখানেও হোয়াটটা মানে কি সামথিং দ্যাট হ্যাজ বিন ডান, ঠিক আছে। তাহলে এগুলো সব রিলেটিভ প্রোনাউন। আবার হু, হুইচ এবং দ্যাট এর ন্যায় হোয়াট দ্বারাও দুটি ক্লজকে, এটাও হোয়াট দ্বারাও কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। তার মানে কি দুটো ক্লজকে যোগ করতে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াটকে ব্যবহার করে থাকি। তাহলে যেমন বলি, যেমন আই হ্যাভ সিন সামথিং, এটা একটা ক্লজ বা একটা সেন্টেন্স, ইট ইজ ফ্রাইটেনিং, তার মানে কি হোয়াট আই হ্যাভ সিন ইজ ফ্রাইটেনিং, অথবা আই হ্যাভ সিন সামথিং হুইচ ইজ ফ্রাইটেনিং, এটাও করা যায়। হি হ্যাজ ডান দি ওয়ার্ক, হি হ্যাজ টোল্ড মি দিস, হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছিল সে কাজটা করেছে, তার মানে সে আমাকে বলেছিল, কি বলেছিল, হোয়াট হি হ্যাজ ডান। তাহলে হি হ্যাজ টোল্ড মি হোয়াট হি হ্যাজ ডান, অথবা হি হ্যাজ ডান দি ওয়ার্ক দ্যাট হি হ্যাড টোল্ড মি, এটাও করা যায়, ঠিক আছে। এটা মোটামুটি আমাদের বেসিক সেন্সের ভিতরেই আছে। এখানে একটি বিশেষ দ্রষ্টব্যকারী একটা বিষয় লেখা আছে, দুটি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি ভিন্ন অভিন্ন হয় কিংবা একটির সাবজেক্ট এবং অপরটির অবজেক্ট একই হলে হোয়াট সেন্টেন্সের প্রথমে বসে। একটু বোঝার বিষয় আছে। যেমন দেখো, যদি দুটোর সাবজেক্টই সেম হয়, সামথিং আর ইট একই, এজন্য আমরা হোয়াট বাক্যের শুরুতে নিয়ে আসি। সামথিং ওয়াজ ব্রট ফ্রম দি শপ, ইট ওয়াজ নট অ্যাট্রাক্টিভ। হোয়াট ওয়াজ ব্রট ফ্রম দি শপ ওয়াজ নট অ্যাট্রাক্টিভ, সামথিং কিন্তু বাদ পড়ে গেছে। হি সেজ সামথিং, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে হি সেজ সামথিং, এই সামথিংটা কিন্তু এখানে অবজেক্ট আর এইটার হচ্ছে সাবজেক্ট, এজন্য আমরা হোয়াটকে আগে নিয়ে আসছি, ঠিক আছে। এজন্য আমরা হোয়াটকে আগে নিয়ে আসতে পারবো। তাহলে আমি কি করবো, হোয়াট হি সেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি নাইস সেন্টেন্স। আবার সেন্টেন্স দুটির অবজেক্ট যদি অভিন্ন হয় কিংবা একটির সাবজেক্ট এবং অপরটির অবজেক্ট যদি এক হয়, একই কথা ঘুরাই ফিরায়। সাবজেক্টে একটার সাবজেক্ট আর পরেরটার সাবজেক্ট সেম হলে একটার তাহলে হোয়াট বসে বাক্যের শুরুতে। আবার যদি একটির সাবজেক্ট এবং অপরটির অবজেক্ট একই হয় তাহলেও হোয়াট আগে বসে। তাহলে কি হবে, সামথিং ওয়াজ ব্রট ফ্রম দি শপ, ইট ওয়াজ, এই ইট আর সামথিং সেম, তাহলে হোয়াট ওয়াজ ব্রট ফ্রম দি শপ ওয়াজ নট অ্যাট্রাক্টিভ। হি সেজ সামথিং, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, একই কথা আমরা এখানে আবার রিপিট করেছি, হোয়াট হি সেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আবার সেন্টেন্স দুটির অবজেক্ট অভিন্ন হলে হোয়াট সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ দুটোই যদি অবজেক্ট সেম হয় তাহলে হোয়াটটা মাঝখানে আসে। আই লাইক ইট, এটা একটা ক্লজ, আই মেক ইট, ঠিক আছে, এইটার অবজেক্ট ইট, এইটার অবজেক্টও ইট, তাহলে আমি কি করব, এই ইটের জায়গায় আই লাইক হট আর এই মেক, অর্থাৎ দুটোর অবজেক্টই যদি সেম থাকে তাহলে আমি মাঝখানে হট নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আই লাইক হোয়াট আই মেক, এখানে ইট বাদ যাচ্ছে, এখানে ইটও বাদ যাচ্ছে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এগুলো একটু স্লোলি দু একবার করে রিপিট করে দেখবে, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আর আরো ভালো করে বুঝতে পারবে এটা হচ্ছে কোথায়, যখন ক্লাসটা আমরা নিব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কিভাবে গঠিত হয়, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড, এগুলো যখন করব তখন, এবং কানেক্টরস যখন করব তখন এগুলো আরো ভালো করে বুঝবো, ঠিক আছে। আবার সেন্টেন্সে দুটির অবজেক্ট অভিন্ন হলে কিংবা একটি সাবজেক্ট, এটা একই কথা, এটা রিপিট আসছে। এখানে একটা জিনিস খেয়াল করো, যে এতক্ষণ তো হট মাঝখানে শুরুতে ব্যবহার করলাম, কিন্তু একটু জিনিস খেয়াল করো, এভরিথিং বা ওয়ালের পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয় না। আমরা কিন্তু অনেকেই ভুল করে এখানে হট ব্যবহার করি, হুইজ বা দ্যাট ব্যবহার করে ফেলি, এটা কিন্তু ভুল। বলছি যে উই কান্ট ইউজ হোয়াট আফটার এভরিথিং অ্যান্ড অল, এভরিথিং এবং অল যদি থাকে তারপরে কিন্তু আমরা আবার হট ব্যবহার করতে পারি না। যেমন আই কান্ট ডু এভরিথিং, এখানে হট কিন্তু দেওয়া যাবে না, শুধু বসে যাবে, আই কান্ট ডু এভরিথিং আই ওয়ান্ট, এখানে দ্যাটও দেওয়া যাবে না, এখানে কিছুই দেওয়া যাবে না। দে ডু অল, এখানে অল আছে, এখানে এভরিথিং আছে, এভরিথিং এর কারণে এখানে রিলেটিভ প্রোনাউন বসবে না, অলের কারণে এখানে রিলেটিভ প্রোনাউন বসবে না, অর্থাৎ এরপরে বসলে একমাত্র হট বসতে পারতো, সেই হটটাও ভুল ক্রমেও আমরা দিব না, অর্থাৎ এভরিথিং এবং অলের পরে হট বসে না। আবার দেখো কম্পাউন্ড রিলেটিভ, হু হুইচের সাথে এভার যদি যুক্ত হয়, হু এভার হুইচ এভার বসে, ঠিক আছে। তাহলে যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাদেরকে আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলি। তাহলে কম্পাউন্ড রিলেটিভের সঙ্গে অ্যান্টিসিডেন্টের প্রয়োজন হয় না। এখানে আবার কি বলছে যে সবসময় রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট দরকার হয়, কিন্তু এই হু হুইচের আগে কিন্তু, হটের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট ছিল। এখন কি বলছি, এর সাথে যদি এভার যুক্ত করা হয়, হোয়াট এভার, হুইচ এভার, ঠিক আছে, তাহলে যে প্রোনাউন গঠিত হবে তাকে আমরা কম্পাউন্ড